নমস্কার দর্শক বন্ধুরা। বসন্তকালের হসন্তে পরিদের ঘেরাটোপে ব্রাত্য এক রাজপ্রাসাদ থেকে সুসজ্জিত ইকো ট্যুরিজমের বৃক্ষসারিতে ভ্রাম্যমান আমি জিষ্ণু। তবে শুরু থেকে শুরু করা যাক। প্রতিবারের মতনই ২৪ পরগনাকে বিদায় জানাতে শরণাপন্ন দক্ষিণেশ্বর মন্দিরের বামে বসন্তের রমজানে কালীমাতাকে ডানে রেখে বালি ব্রিজ পার করে নেব। গরম পড়ছে বেশ ভালোই। সমেজাজের রবি পারিপার্শ্বিক তাপমানকে উচ্চস্বরে সুর মেলালেও অদম্য অটোমোবাইল পথিক আবারও হাজির ব্র্যান্ড নিউ আরেকটা ভ্লগ নিয়ে। রাজচন্দ্রপুর পেরিয়ে আজকে ধরব NH6 অর্থাৎ খড়গপুর চেন্নাই হাইওয়ে। আর বলতে বলতেই এসে পড়েছে আজকের প্রথম টোল প্লাজা। পাশ কাটিয়ে গড়গড়িয়ে পেরিয়ে এলাম ধুলাগড়। আর NH6তে আসা মানেই কোলাঘাট। ইলিশ ইলিশ করতে থাকা মনকে শান্ত করে বরং ইংলিশ গান শুনেই উপভোগ করি আজকের রাইডটাকে। কোলাঘাটকে পেছনে ফেলে এগিয়ে যাই দেবের ডেবরার কাছে। না, কোনো কমেন্ট করব না, এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। তাই স্বইচ্ছায় সঠিক পছন্দেই বরং হাতে কালি লাগান, পরে অবশ্য মুখে আমাদের এমনিও লাগবে। আপাতত জকপুর পেরিয়ে ডানে বেঁকে ধরে নেব বালিহাটির রাস্তা, অর্থাৎ মেদিনীপুর মোহনপুর খড়গপুর রোড, আর সেখান থেকে NH14। শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে আসতেই প্রথম চোখ টেনে ধরে সবুজের আস্তরণ। চিরসবুজ থাকুক আমাদের মনন। আর গন্তব্যে এখন মেদিনীপুরকে বামে রেখে এগিয়ে যাব শালবনির কাছে। গোদা বাংলায় বলতে পেরোচ্ছি গোদা পিয়াশাল বনাঞ্চল। আবারও অরণ্যের মাঝে আমি, কিন্তু এখন প্রথমে যাব বাংলার এক ব্রাত্য শহরে। কিন্তু জঙ্গলের এত কাছে এসে খালি হাতে ফিরে যাব তা তো হতে পারে না। তাই দেখতে থাকুন পুরো ভিডিও। কর্মকাণ্ড শীঘ্রই প্রকাশ পাবে। ভ্লগের প্রতি ও উপস্থাপনা কেমন লাগছে? নোভাইস থেকে অ্যামেচার কি হয়ে উঠতে পারলাম, নাকি আরও পরিশ্রম প্রয়োজন? জানাবেন অবশ্যই কমেন্ট করে। শালবনি পেরিয়ে এবার এসে পড়েছি আড়াবাড়ি ফরেস্ট রেঞ্জে। ঘনীভূত হচ্ছে জঙ্গল, সাথে আমার জঙ্গলি প্রবৃত্তিগুলো। চন্দন দুর্লভ, তাই তার মাহাত্ম্য প্রকাশে পুষ্পারা আসেন। কিন্তু আমাদের বাংলার শাল সহজলভ্য বলে তার প্রতি নির্বিচার হলে শালের সালিশি করতে আর কেউ আসুক না আসুক আমি থাকবই। আমাদের বাংলা অটুট থাকবে, শস্য শ্যামলা, যেমনটা আমরা গদ্য কবিতায় পড়ে বড় হয়েছি। আড়াবাড়ি পেরিয়ে বিষ্ণুপুর রোড অর্থাৎ NH14 ছেড়ে ঢুকে পড়লাম ঘাগড়ার দিকে। না, কাপড় চোপড় নয়, জায়গার নাম ঘাগড়া। রেলপথ ও রেলগাড়িকে মাথায় নিয়ে আন্ডারপাস দিয়ে পাস করে এগিয়ে চলি আজকের প্রথম গন্তব্যে। আজকে যাচ্ছি ডুকি। আচ্ছা, সাদা মনে একটা লাল প্রশ্ন রয়েছে, মাটি রেগে গেলে কি সেটা লাল মাটি হয়ে যায়? খুবই বাজে জোক, তাই না? ইগনোর করুন স্বচ্ছন্দেই। লাল মাটির সরানে মন আমার রইল পড়ে জামবনে আর নদীর পাশে নীল আকাশে, সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি। এটাও চূড়ান্ত বেসুরো, তাই গানটা বরং কানেই চলুক। গলায় এসে পড়লেই অন্যের কানের ব্যারাম। ব্যারামকে বিরাম দিয়ে এসে পড়েছি প্রয়াগ ফিল্ম সিটি, ডুকি। আসলে বিরাট একজন পরিচালক বিরাট একটা প্রোডাকশানের জন্য বিরাট একটা ছবির শুটিংয়ে আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন। কিন্তু বিরাট সেই পর্বের শেষে এখানে এসে জানতে পারলাম এই ফিল্ম সিটিতে তো 2019-এর মার্চে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পরের থেকে আর শুটিংই হয়নি। তাই ভাওতাবাজির চক্করে না পড়ে বরং ঘুরে দেখিনি ইন্স্যুরেন্স ক্লেমড হওয়া ব্রাত্য শহরের ব্রতকথা। কোনো বাস্তবতা বর্ণনা করতে বসছি না, কিন্তু ক্রিপ্টেড মাইন্ডে ক্রসওয়ার্ডস তো চলতেই থাকে। যেমন ঢুকেই ডান দিকে চোখে পড়ল পালিয়ে যাওয়া এক ব্যবসায়ের পলাতক কোনো বিমান। বাম দিকে দেখলাম রাজাবিহীন রাজপ্রাসাদ। রাজা মরলে নাকি রাজত্ব বন্ধ হয় না, তাহলে কথাটা বোধহয় সম্পূর্ণ সত্যি নয়। কি বলেন আপনারা? আবার এখানে ফার্ম হাউস আছে, কিন্তু ফার্মও নেই, বসতির ফর্দও নেই। একটা মাথা উঁচিয়ে থাকা 3টে দুপাশে দুজোড়া হ্যাশট্যাগ, তা ভালো, বর্তমান জীবনে অঙ্গাঙ্গিভাবে যুক্ত কিনা। এবারে এসে পড়লাম সবুজের ঘেরাটোপে নীল সাদা পরিত্যক্ত কামরার কাছে। ওদিকে মাথা উঁচিয়ে আরও এক নীল সাদা অফিস, সবাই ব্রাত্য ও পরিত্যক্ত। সবুজ কেটেই হয়তো একদিন তৈরি হয়েছিল 1600 একরের এই চিত্রনগরী। আর আজ তা আবারও সবুজেরই দখলে। কর্মা নাকি সার্কেল অফ লাইফ,
সে যাই বলুন, ম্যানমেড থেকে আবারও অর্গ্যানিকের পথে মেকি শহরের শেকি রেলওয়ে স্টেশন। উঠে পড়লে ভেঙে পড়বে না তো? এখান থেকে পড়ে গেলে মরে যাব না তো? কিছু ফিল্মি ডায়লগ মনে পড়ছে আর নিজের মনেই হাসতে থাকছি। বাংলায় বিহারও আছে তাহলে? ঘুরে দেখছি মুঙ্গের স্টেশন। স্টেশন মাস্টারের ঘরে বলে আসি তাহলে, বাংলা মিনি ইন্ডিয়া, অন্য আর কিচ্ছুটি নয়। জলের ট্যাঙ্কগুলোতে জল আছে কিনা দেখার ইচ্ছে হলেও সাহস হলো না। যেমন সাহস হলো না সামনের এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে বাংলা থেকে বিহারের ট্রেন যাত্রা করতে। কি জানি বাবা, ভূতেই না ট্রেন চালায়। বহু ভূতের গল্পের প্লটগুলো যেন সামনেই দেখতে পাচ্ছি। দিনের আলোয় ভেঙে পড়া বিল্ডিংগুলো যতই ঝকমক করুক না কেন, ভুতুড়ে প্লট ও ভূতের দৃশ্যায়নে কাল্পনিক মুহূর্তগুলো যেন ভেসে উঠছে চোখের সামনে। এরকমই তো হয় সেটগুলো। তবে এই ভূতের দেশের প্রবেশ মূল্য কিন্তু ৩০০ টাকা। শুনেছি শাহরুখ খান এই ফিল্ম সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সেটগুলো কি ওম শান্তি ওম 2 এর জন্য তৈরি হয়েছিল নাকি? তা বোধহয় সেই ছবিও এখন সেট, আর দুজনের ভাগ্যই বিষবাও জলে। এভাবেই তো উত্থানের পতন হয়, আর দাঁড়িয়ে দেখে আপামর। হুড়মুড়িয়ে ভাঙল ভারী, হঠাৎ করে স্বপ্ন ভেঙে। বলতে পারো লাভ কি হলো সেই মানুষের হাত রাঙিয়ে? দোষ যে করে সেই পলাতক, সবার মধ্যে জাকিয়ে বসে। চোখ লুকিয়ে হাসছে দেখো, বরফ ছাড়া যাচ্ছে পচে। পচে না গেলেও আড়ম্বর শূন্যই রাজপ্রাসাদ। পরিদের জলভাগে টলটলের রূপ থাকলেও আবর্জনা ও পরিচর্যার অভাবে সবেরই টলমল দশা। সবুজ কিন্তু অটুট, কারণ এখন তা অকৃত্রিম, আর তাই অর্গ্যানিকভাবেই স্থিতিশীল। বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিশ রায়ের কল্পনা প্রসূত এখানকার স্থাপত্য। সৌন্দর্য বর্তমানে হারালেও শৈল্পিক ভাববোধ কিন্তু চারিধারে সুস্পষ্ট। শিল্পীর শিল্প আজ প্রকৃতির অকৃত্রিম আচ্ছাদনে অপার কুলামের মতোই বিদ্যমান। কিং অফ গুড টাইমসের ভঙ্গপ্রাপ্ত এই বিমান, আর এর অবস্থা দেখে আশা করি কোম্পানির অবস্থাও কিছুটা পরিষ্কার। ভেতরে আবর্জনা ও দামি বিমান পরিষেবার জিনিসপত্র ছাড়া আর কিছুই নেই। এর চেয়ে বেশি কিছু অবশ্য এক্সপেক্টও করিনি। বাইরের ব্র্যান্ডিংটাই যা জলজল করছে, টিকিট কেটে যাতে পরিষ্কার ছবি ওঠে আর কি। আনএক্সপেক্টেড এই একমাত্র জিনিস যা কিছুটা ভালো লাগলো। ম্যারেজ ভেন্যু হিসাবে ভাড়া দেওয়া হয় এই জায়গা, তবে আপাতত এখানে জন্মদিনের তোড়জোড় চলছে। দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি এখন বিয়েবাড়ির পর্যায়ে এসে উপস্থিত। তবে এখানে অনুষ্ঠান হলে গেস্টদের যে অনেক সুযোগ সুবিধা থেকে ব্যাহত থাকতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সে যাই হোক, ওসব বিবেচনা করেই হয়তো কোনো এক ডিসিবিআই অধিকর্তা বেছে নিয়েছেন এই জায়গা। গাড়িতে ট্যাগ দেখলাম, তাই বললাম আর কি। নিজেও একবার কাছ থেকে দেখে আসি গোলাকৃতি এই মহল। শাহরুখ খানের বিভিন্ন ছবি থেকে যে ইন্সপায়ার্ড হয়ে এখানকার প্ল্যানিং করা হয়েছে তা বেশ বোঝা যায়। গোল করে সাজানো রয়েছে রঙিন চেয়ারগুলো, দেখতেও লাগছে বেশ। আপনারা কেউ বেছে নেবেন নাকি আপনাদের বিশেষ দিনের জন্য এই ব্রাত্য শহরকে? ব্রতকথা সেরে আড়াবাড়ির রাস্তা থেকে নেব একটা শর্টকাট বাইপাস টাইপ রাস্তা। আমার যেমন ভালো লাগে, আর এদিকে আসা মাত্রই মনটা খুশিতে ভরে উঠল। বিশেষত মেদিনীপুরের এই মায়াবী রাস্তাগুলো যতবারই আসি কেমন যেন বারে বারে ফিরিয়ে নিয়ে আসে। তবে যে হারে গরম পড়ছে, চাঁদি ফাটার দশা। আর আমার অবস্থাও ভগ্নপ্রায় লাল মাটির মতন হবে। তাহলে বোধহয় মাটিতে মিশে যাওয়ার ব্যাপারটা খানিকটা সামঞ্জস্যপূর্ণও হবে। লাল মাটি অনুসরণ করে আবারও হাজির গোপগড়ে। শুরুর সময় অনিচ্ছাকৃত ভুল ঘটিয়ে আগের একটা ভ্লগে ঠিক করে এই ইকোপার্কটা কভার করতে পারিনি। তবে আজ এই পথে আসার সুবাদে ঘুরে নিই এই গোপগড়ের সুসজ্জিত জঙ্গল থেকে। তবে ভেতরের অকৃত্রিম জঙ্গলেও যাব, আগে এদিকটা সেরে নিই। বাইক বাবদ ৮ টাকা আর জনপ্রতি ১০ টাকা দিয়ে টিকিট কেটে প্রথমে পার্কের ডান সাইডটা এক্সপ্লোর করে নিই। আগেরবার দেখে গেছিলাম, কিন্তু আপনাদের দেখাতে পারিনি, তাই ভুল শুধরে আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করি মেদিনীপুর সদর ব্লকের ২০০১ সালে উদ্বোধিত এই গোপগড় ইকো পার্ককে। গোপগড় ফোর্ট, যা কালের অবহেলায় আজ কিছুমাত্রও অবশিষ্ট নেই, সেই গোপগড় ফোর্টের ধ্বংসাবশেষের চারিধারে তৈরি হয়েছে এই ইকো পার্ক। বর্তমানে ট্যুরিস্ট স্পট ও পিকনিক স্পট হিসেবেই বেশি জনপ্রিয়। খোলা মাঠ আর তার চারিধারে শাল শিমুলের আধিপত্য। তবে শালেরই সমারোহ থাকবে তা তো এ জঙ্গলের বৈশিষ্ট্য অনুযায়ী যথার্থই। সপ্তাহান্তের এক পশলা ভ্রমণের আনন্দ কয়েক হাজার ঘন্টা মেডিটেশন করার সময়। ওই যে কথায় বলে, মাইন্ড অ্যান্ড সোল গেট কানেক্টেড হোয়েন ইউ ট্রাভেল। যথার্থই সত্যি। যেমন রাস্তাঘাট বিভিন্ন জায়গা চেনা যায়,
তেমনই চেনা যায় নিজেকেও। আর অপরিচিতদের সঙ্গে আলাপ হওয়ার কথা তো উপরি পাওনা। ডান দিকের অংশ ঘুরে এসে মেন গেটের থেকে বাম দিকের মূল অংশে এগিয়ে যাই। পিকনিক স্পট হিসেবে এটাই বেশি পপুলার ওদিকের তুলনায়। সামনে পার্কিং স্পেস, আর তাকে বাঁদিকে রেখে ঘুরে আসি ফোর্টের হেরিটেজ সাইট থেকে। প্রদীপ সচদেবা অ্যাসোসিয়েটসের ডিজাইনে তৈরি রাজ্য সরকারের হিটকো দ্বারা পরিচালিত এই গোপগড় ইকো পার্ক। মূল ফোর্টের অংশের দিকে এগিয়ে দেখতে পাওয়া গেল বাঁদিকে সুসজ্জিত বাগান ও সামনে দুর্গের মিনার, তার পেছনে গোপগড় হেরিটেজ বিল্ডিং। মিনারটি যদিও পরে তৈরি করা হয়েছে, সাথে তৈরি হয়েছে এপাশের বাগানও, কিন্তু পেছনের এই অংশটা সেই ফোর্টের অবশিষ্ট এক টুকরো। প্রাচীন ইতিহাসের প্রমাণের সাক্ষ্যবহ এই বিল্ডিংটাই, অন্য কিছু নয়। তবে বিল্ডিংটার অংশটুকু যদি সঠিক পরিচর্যা হতো তবে হয়তো আরও ভালো লাগতো। যাই হোক, এদিক থেকে বেরিয়ে বাঁদিক ধরে নিচে নেমে যাব, কারণ এই পার্কের বেস্ট স্পট এটাই। সবচেয়ে বেশি মানুষ এদিকেই ভিড় করেন। আগেরবার শীতকালে আসাতে এদিকে জন অরণ্য দেখেছিলাম, তবে আজ এই শোভা যেন শুধু আমারই। এবড়ো খেবড়ো রাস্তায় লাফালাফি করতে করতে এসে হাজির হলাম এই ছায়াবৃত অংশে। মাথার ওপরে কাঠফাটা রোদ, অথচ এখানের পরিবেশ যেন কেউ এসি চালিয়ে রেখেছে। গ্রিন ট্রি এফেক্টই বোধহয় পারে একমাত্র গ্রিন হাউস এফেক্টকে সামাল দিতে। গাছের ফাঁক দিয়ে রোদের আলো এখানে এসে কেমন উপভোগ্য লাগছে। এমনই জলওয়া গাছেদের, তাই গাছেদের মতন হতে হবে আমাদের। ট্রাই বিইং টলারেন্ট, তবেই তো পারিপার্শ্বিক ও নিজস্ব মননের বিকাশ হবে। জীবদ্দশায় আপোষের যোগফল যে শূন্য। হাঁটতে হাঁটতে মনটা আরও জঙ্গলি হয়ে উঠছে। এবার এখান থেকে পার্কের পেছনের দিকে খাস জঙ্গলের দিকে যাব, তবে তার আগে ছবি তোলা যে মাস্ট। রোদের তাপেও ফুরফুরে এই হাওয়া যেন বয়ে নিয়ে চলেছে আমাকে। জঙ্গল থেকে বেরিয়ে এই রাস্তা ধরেই পেছনের গেটের দিকে যাব, কারণ সবশেষে উপভোগ করতে হবে জঙ্গলের মূল আকর্ষণকে। পার্কের পেছনের দিকের এই খাস জঙ্গল খুব জয়পুরের কথা মনে করিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন জয়পুর ভ্লগটা? না দেখে থাকলে অবশ্যই দেখে নিন, আশা করি ভালো লাগবে। এসে পড়েছি গোপগড়ের মেন অ্যাট্রাকশানে। দুপাশে সার দিয়ে ডিজাইনার গাছের সারি, আর মাঝের রাস্তা দিয়ে বাহন চেপে ভ্রাম্যমান অটোমোবাইল পথিক। তবে এখানে একটু দাঁড়াতে হবে, এদিক ওদিক ঘুরে তো দেখতেই হবে চারপাশের শোভা। ঝাউবনের এই ফাউ বাগানে আবারও একবার যখন এসেই পড়েছি, এবার আর কোনো কিছু মিস নয়। বাগানের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা মেন গেটের দিকে। এক্ষণে বরং এই দিকটাতেই একটু ঘুরে নিই। হাঁটতে হাঁটতে নিজেকে এই সুবিশাল গাছের নিচে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট বলে মনে হয়। গরম পড়ে যাওয়ায় আজ একদমই নির্জন চারপাশ। নইলে আগের বারে এসে একটুও জায়গা পাইনি ছবি তোলার, বরং মানুষের ভিড়েই পরিবেষ্টিত ছিল এই বাগানের চারপাশ। হাত দিয়ে বুঝলাম বিভিন্ন গাছের সমারোহ এখানে, যেখানে কোথাও কাটা জাতীয় ফুলের গাছ, কোথাও বা ঝাউ পাতাবাহারি গাছ। সবই খুব সুন্দর করে গড়ে তোলা। ঝাউ পাতায় হাত দিয়েই ঝরে পড়ছে শুকিয়ে যাওয়া পাতাগুলো, ঠিক যেমন এখানে এসেই ঝরে পড়েছে ক্লান্তিকর জাতাকলের জীবন। এবার এখান থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরে মেন গেটের দিকে যাব। বাংলার জল খেয়ে বাংলার মাটিতে মিশে যেতেও দেখলাম এক সহৃদয় ব্যক্তিকে, ও তার বন্ধুবান্ধবদের হাসাহাসিও কানে এলো। যা হয় আর কি, ওরা বরং ওদের মতন এনজয় করুক। করতে চক্রাকারে ঘুরে নিই জঙ্গলের এপাশের রাস্তাগুলো। ঘুরতে ঘুরতে এসে পড়েছি ঠিক যেখান থেকে শুরু করেছিলাম। আশা করি আজকে তুলে ধরতে পেরেছি এই পার্কের পরিবেশ। কেমন লাগছে এই ভ্লগ? এক লাইককে এক লাইভ ভেবে এক কমেন্ট করে এক গভর্নমেন্ট বানিয়ে ফেলুন। ভালো লাগলে শেয়ার করে দিন ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সঙ্গে। এরকম আরও ভ্লগ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের এই চ্যানেলটাকে। মেদিনীপুর ব্রিজ পেরিয়ে এসে শহরকে টাটা বাই বাই জানিয়ে এগিয়ে যাব NH 14 ধরে NH 6 পথে। ভোট মরশুমে ঘুরে বেড়ানোর সুবাদে প্রচুর পুলিশ চেকিং দেখছি চারপাশে, তবে ধন্য আমি, কেউই দাঁড় করায়নি আর অহেতুক ফাইনও চায়নি। ভোটের সময় বলে কথা কি না, এখন তো আমরাই যে সুপারস্টার, কারণ আমাদের আঙ্গুলের যে কত জোর তা তো যোদ্ধা জওয়ান সুন্দরী ব্যক্ত করেছেন। আজকের সারাদিনের এই ঘূর্ণিপাক আপনিও এনজয় করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা। অবশেষে NH 14 পেরিয়ে এসে পৌঁছলাম NH 6 রাস্তায়, আর ন্যাশনাল হাইওয়ে ধরে এখন যেতে হবে ডেবরার দিকে। ডেবরা পেরিয়ে কোলাঘাট হয়ে বাড়ির পথে।
তবে যতই আগে বেরিয়ে পড়ি না কেন সেই বিকেল হয়েই গেল ডেবরার রাস্তায় পৌঁছতে পৌঁছতে। এখন দিন বড় হয়ে যাওয়ায় আলো বেশ ভালোই আছে, নইলে 1 মাস আগেও এতক্ষণে ঘন অন্ধকার হয়ে গিয়েছে। আনন্দ শহরে পৌঁছাতে রাত্রি হয়েই যাবে মনে হয়। টপ স্পিড টেস্টটা আজও হলো না। 105-এর পর ট্রাফিকের কারণে কমিয়েই দিতে হলো স্পিড। তবে ওটাও হবে কোনো একটা ভ্লগে। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আবারও অন্য কোনোখানে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। টাটা, বাই বাই।